Walaikum salam, dear students. Hope you are all fine in this hard time. Today we'll be talking about stroke. I have decided to take the class in two sessions because it's a vast topic, and I have titled it as boring basic. কারো কারো কাছে এই ক্লাসটা একটু বোরিং লাগতে পারে বিকজ বেসিকের সাথে কিছুটা অ্যানাটমি আসছে, কিছুটা ফিজিওলজি আসে। তারপরও আমাদের কিছুটা হলেও জানতে হবে। চেষ্টা করবো যাতে যতটুকু ইজি ভাবে বলা যায় আর কি। তো বেসিক্যালি স্ট্রোক বেসিক যতই বোরিং মনে হোক না কেন, এটা জানতেই হবে, কারণ হচ্ছে যে স্ট্রোক ইজ দ্য থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড, এবং ইটস এ কমনেস্ট কজ অফ নিউরোলজিক্যাল ডিসেবিলিটি। এই দুটো হচ্ছে পেশেন্ট পার্সপেক্টিভ ছাড়াও আমাদের পরীক্ষার পারপাসে কিছু জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে স্ট্রোক সম্পর্কে সবসময়ই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, এবং স্ট্রোক সম্পর্কে বেসিক কোশ্চেন না পারলে এটা আসলে একটা অমার্জনীয় অপরাধ হিসেবে ধরা হয়, যে স্ট্রোকই পারে না, একে কি ধরবো। এবং যখন তুমি এমবিবিএস পাশ করে ওয়ার্ডে কাজ করবে, তখন stroke is the commonest neurological emergency that you will face. আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোর এবং অন্যান্য হসপিটালগুলোরও অ্যাবাউট 40 to 50% হসপিটাল অ্যাডমিশন স্ট্রোকের পেশেন্ট। এবং আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোতে স্ট্রোকের ইনসিডেন্স অনেক বেশি। বাংলাদেশে বলা যায় এটা 300 per 1000 পপুলেশন। সো স্ট্রোক ইজ এ ভেরি কমন ডিজিজ, এই জন্য এটা জানতে হবে। এবং যতই বোরিং হোক, let's try to enjoy the class. What I have in today's class is some definitions, some old definition, new definition, some terminologies. We'll discuss about the types of stroke and some neuroanatomy and neuropathophysiology related to stroke, particularly ischemic stroke and intracerebral hemorrhage. Risk factors, causes of different stroke, how they present clinically, a bit of localization, correlation এবং differential diagnosis, এগুলো থাকবে আজকের টপিক। আর নেক্সট টপিকে আমরা আলোচনা করব হচ্ছে নেক্সট ক্লাসে, যে কিভাবে স্ট্রোক ইনভেস্টিগেট করব, কিভাবে স্ট্রোক ট্রিট করব ইন ডিফারেন্ট সেটিংস, স্ট্রোকের কি কি কমপ্লিকেশন আছে, স্ট্রোক কিভাবে ম্যানেজ করব কমপ্লিকেশন সহ, এবং এর প্রগনোসিস কি, ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা কি হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিভাবে ওয়ার্ডে ম্যানেজ করব, এবং কিছু কিছু জিনিস যেগুলো আজকে ক্লাসে আলোচনা করা যাবে না, যেমন সাবআরাকনয়েড হেমোরেজ, সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, এ লিটল বিট। এবং যদি সময় থাকে তাহলে কোভিড-19 এন্ড স্ট্রোক নিয়ে দু চার কথা, সেটা পরে দেখা যাবে। সো লেটস স্টার্ট টুডেস কোর টপিক, ডেফিনিশন। যতই বোরিং হোক, ডেফিনিশন জানতে হবে। স্ট্রোকের ডেফিনিশন জানতেই হবে, কারণ স্ট্রোকের ডেফিনিশন যদি না জানা যায় তাহলে পরীক্ষা পাস হবে না। সোজা বাংলা কথা। একটা কনভেনশনাল ডেফিনিশন স্ট্রোকের সবসময় স্যাররা জিজ্ঞাসা করেন, সেটা হলো, সেটা ডেফিনিশনটা আমি বলছি: সাডেন অনসেট অফ ফোকাল অর গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট of cerebral vascular origin, which is non-traumatic and lasting for more than 24 hours, or the patient dies within this period. এটা ক্লাসিক্যাল ডেফিনিশন, এটা সবসময় স্যারদের পছন্দের ডেফিনিশন, স্যাররা এটা শুনতে চান। একটা নতুন ডেফিনিশন এসছে, এটা বলার আগে আমি এই ডেফিনিশনের কোর পয়েন্ট গুলো বলতে চাই, কারণ স্টুডেন্টরা প্রায় এগুলো মিস করে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না একটাও? না না স্যার, মানে শেয়ার স্ক্রিন দিয়ে আপনার স্লাইডটা একটু ওপেন করলে বেটার হতো। জাস্ট এ মিনিট।
দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। স্যার আপনি স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করলে ভালো হতো। স্লাইড। দেখো তো এখন দেখা যাচ্ছে না? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, আজকে আমি একটু যেটা বললাম সেটা জাস্ট আগে একটু দেখালাম যে বেসিকটা কি কি নিয়ে আলোচনা করব আজকে। ডেফিনিশন এন্ড সাম টার্মিনোলজি, কি কি ধরনের স্ট্রোক আছে, টাইপস, নিউরোঅ্যানাটমি এন্ড নিউরোপ্যাথোফিজিওলজি রিলেটেড টু ইসকেমিক এন্ড ইন্টারসেরেব্রাল হেমোরেজ, এদের রিস্ক ফ্যাক্টর, কজেস অফ ডিফারেন্ট স্ট্রোক, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, localization correlation with clinical manifestations এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে স্ট্রোকের। আর পরের ক্লাসে আলোচনা করব যেটা বললাম, স্ট্রোকের ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট কিভাবে করব ইন ডিফারেন্ট সেটিংস, কমপ্লিকেশনস অফ স্ট্রোক কি কি হতে পারে, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস অ্যান্ড প্রগনোসিস, এবং ক্লিনিক্যালি কিভাবে অ্যাপ্রোচ করব, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এবং যেগুলো আজকে ক্লাসে কভার করা যাবে না, সাবআরাকনয়েড হেমোরেজ এবং সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। আর যদি সময় থাকে তাহলে কোভিড-19 এর স্ট্রোক নিয়ে কিছু কথা। তো যেটা বলছিলাম, স্ট্রোকের ডেফিনিশন জানতেই হবে, না জানলে পাস হবে না। সেটা হচ্ছে সাডেন অনসেট অফ ফোকাল অর গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট অফ cerebral vascular origin which is non-traumatic and lasting for more than 24 hours or the patient dies within this period. এটা কনভেনশনাল ডেফিনেশন, সারা সবসময় শুনতে চান, এই জন্য এটা মুখস্থ করতে হবে। তো মুখস্থ করার সাথে কিছু জিনিস, নিউ ডেফিনেশন একটা আছে, এটা আমি পরে বলছি। মুখস্থ করার আগে এই কি পয়েন্টগুলো যদি মনে রাখা যায় তাহলে মনে হয় মুখস্থ করতে সুবিধা হয়। এগুলো কতগুলো কি পয়েন্ট স্ট্রোকের, এই পয়েন্টগুলো মনে রাখলে মুখস্থ সোজা, এবং কি পয়েন্টগুলো মনে রাখলে ইচ্ছা মতো আগে পিছিয়ে করে বানিয়ে বলা যায় ডেফিনেশনটা। সেটা হচ্ছে এটা সবসময় সাডেন অনসেট হতে হবে। স্ট্রোক মানে সাডেন অনসেট বাই ডিফল্ট, স্ট্রোক মানে সাডেন অনসেট, এবং এটা নন ট্রমাটিক হতে হবে। ট্রমা থাকলে, যদি ট্রমার হিস্ট্রি থাকে তাহলে এটা স্ট্রোক না। ভাস্কুলার অরিজিন হতে হবে এবং ফোকাল রাদার দেন গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট, এই জিনিসটা থাকবে। ফোকাল ডেফিসিট মানে হচ্ছে আমাদের ব্রেনের দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে, আমরা জানি এক অংশ আরেক অংশ অপোজিট সাইডকে কন্ট্রোল করে। কাজে কোনো সাইডে যদি লিশন হয়, সাধারণত ভাস্কুলার লিশনগুলো এক সাইডেই হয়, ব্যতিক্রম যে নাই তা না, কিন্তু সাধারণত এক সাইডে হয়। সেজন্য অপোজিট সাইডে আমরা ডেফিসিট পাই। একদিকে স্ট্রোক করলে অপোজিট সাইডে পা অবশ হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়, এটাই হচ্ছে ফোকাল ডেফিসিট, অথবা ল্যাটারালাইজেশন বলি আমরা, ল্যাটারালাইজিং সাইন। সো ফোকাল ডেফিসিটটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবং রাদার দেন গ্লোবাল মানে হচ্ছে যে গ্লোবালও কিছু ডেফিসিট হতে পারে, কিন্তু ফোকালি বেশি। তো গ্লোবাল ডেফিসিট গুলো হতে পারে হচ্ছে হেডেক, ডিসওরিয়েন্টেশন, লস অফ কনসাসনেস মাঝে মাঝে হতে পারে, কিন্তু ফোকালটাই বেশি কমন। আর সিমটমটা কতক্ষণ আছে, 24 ঘন্টা একটা কাট অফ মার্জিন। 24 ঘন্টার মধ্যে যদি সিমটম ইমপ্রুভ করে যায় তাহলে ক্লাসিক্যালি এটাকে স্ট্রোক বলা হয় না, এই তখন সেটাকে বলা হয় টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। যদি 24 ঘন্টা বেশি পারসিস্ট করতে হবে, এই সিমটমটাকে প্রোগ্রেস করুক বা না করুক, সিমটমটা পারসিস্ট করতে হবে, অথবা পেশেন্ট মারাও যেতে পারে, তাহলেও এটা স্ট্রোক। কাজেই এই টাইম ফ্রেম সহ এই যে 5টা পয়েন্ট যদি মনে রাখা যায় তাহলে স্ট্রোকের ডেফিনেশন বলাটা ইজি। কিন্তু এখন নতুন একটা ডেফিনেশন বলা হয় জানার জন্য, সেটা হচ্ছে সাডেন অনসেট অফ ফোকাল অর গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট অফ সেরিব্রাল ভাস্কুলার অরিজিন which is non-traumatic and lasting for more than 24 hours, or imaging showing an acute clinically relevant brain lesion in patients with rapidly vanishing symptoms. অনেক সময় দেখা যায় যে পেশেন্ট সিমটম ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, লাইক ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, কিন্তু পেশেন্টের যদি আমি তখন ইমেজিং করি লাইক এমআরআই, তখন দেখা যায় যে ওখানে কিছু লিশন পাওয়া যাচ্ছে এবং যেটা ক্লিনিক্যালি কোরিলেট করে। এই জিনিসটাকেও বর্তমানে স্ট্রোকের সাথে ইনক্লুড করেছে। এজন্যই যে এখন রিভাস্কুলারাইজেশন থেরাপি, মায়োকার্ডিয়াল ইনফাকশনে যেমন আমরা থ্রম্বোলাইসিস করি, তেমনি ইসকেমিক স্ট্রোকও থ্রম্বোলাইসিস করার অপশন তৈরি হয়েছে। এটার জন্য এই ডেফিনেশনটার সাথে জুড়ে দেওয়া হয়েছে। কারণ পেশেন্ট যখন আমার কাছে প্রেজেন্ট করবে তখন আমি আসলে জানি না এটা টিএর দিকে যাবে নাকি স্ট্রোকের দিকে যাবে। এটা দেখতে হলে আমাকে 24 ঘন্টা বসে থাকতে হবে। প্র্যাকটিক্যালি পেশেন্ট ম্যানেজ করতে গিয়ে তো সম্ভব না। যদি 24 ঘন্টা বসে থাকি এবং টোটাল নিউরোলজিক্যাল ডেফিসিট আমি বানিয়ে ফেলি তাহলে তো আমি আর রোগীতে ট্রিটমেন্ট করতে পারবো না।
থ্রম্বোলাইসিস করতে পারলে ট্রিটমেন্ট করতে পারবো। এই উদ্দেশ্যেই এই ধরনের ডেফিনেশনের অবতারণা। তবে ক্লাসিক্যাল ডেফিনেশনটা বলতে পারলে যথেষ্ট, এবং এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। স্ট্রোক এবং সেরিব্রাল ভাস্কুলার ডিজিজ বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ সিভিডি এক না, নট দ্য সেম। সেরিব্রোভাস্কুলার ডিজিজ একটা ব্রড টার্ম, এটা অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে। অ্যাকিউটের মধ্যে আমরা বলি একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। আর ক্রনিক যেটা সেটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া। দিস ইজ নট টুডেস টপিক। কিন্তু মনে রাখতে হবে যে স্ট্রোক মানে স্ট্রোকই, কখনো ওয়ার্ডে ডায়াগনোসিসে অ্যাকিউট সিভিএ এগুলো লেখা যাবে না। স্ট্রোক ইজ বাই ডেফিনিশন স্ট্রোক, এটা স্ট্রোকই। স্ট্রোককে আমরা ক্লাসিক্যালি 3 ভাগে ভাগ করি: ইসকেমিক স্ট্রোক, ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ এবং সাবআরাকনয়েড হেমোরেজ। এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্রোক, এগুলোই আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা ইসকেমিক স্ট্রোক এবং ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ নিয়ে কথা বলবো, সাবআরাকনয়েড হেমোরেজ নিয়ে আরেকটা। তো সেখানে যাওয়ার আগে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক সম্পর্কে কিছু কথা। সেটা হচ্ছে সাডেন অনসেট অফ ফোকাল or global neurological deficit of cerebral vascular origin, non-traumatic, which improves within 24 hours. সিম্পটম ইমপ্রুভ করে গেলে এটা ক্লাসিক্যালি টিআইএ বলা হয়। কিন্তু ওটার মতোই এখানেও কিছু সিম্পটম আলাদা করে দেওয়া হয়েছে। কারণ যদি আমি এই পেশেন্টটাকে থ্রম্বোলাইসিস করতে যাই, তাহলে তো আসলে এটাকে স্ট্রোক হিসেবে কাউন্ট করা হয়ে গেল। সেই জন্য, এবং দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের সিম্পটমগুলো আসলে 1 ঘন্টা বড় পারসিস্ট করে, এর মধ্যে ইমপ্রুভ করে যায়। এবং তাদের এমআরআই করলে অনেক সময় কোনো ইমেজিং ফাইন্ডিং পাওয়া যায় না, যেগুলো ক্লাসিক্যাল টিআই। সেজন্য একটা নতুন ডেফিনেশন দেওয়া হয়েছে: এ ব্রিফ এপিসোড অফ নিউরোলজিক্যাল ডিসফাংশন কজড বাই এ ফোকাল ডিস্টারবেন্স অফ ব্রেইন অর রেটিনাল ইসকেমিয়া। শুধু ব্রেইন না, রেটিনাও এর মধ্যে ইনক্লুডেড, উইথ ক্লিনিক্যাল সিম্পটমস টিপিক্যালি লাস্টিং লেস দ্যান 1 hour and without evidence of infraction. যদি এভিডেন্স অফ ইনফ্রাকশন পেয়ে যাই, তাহলে আসলে এটা স্ট্রোকই হয়ে যাবে। কোনো এভিডেন্স অফ ইনফ্রাকশন থাকা যাবে না, এবং সিম্পটমটা 1 ঘন্টা পর্যন্ত থাকবে। এটা হচ্ছে নিউ ডেফিনেশন অফ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক জানতে হবে, কারণ স্ট্রোকের যে কজ, পার্টিকুলার ইসকেমিক স্ট্রোকের যে কজ, টিআই এর কারণগুলো সেই একই রকম। সেই জন্য এই টিআইএ ইম্পর্টেন্ট। সাধারণত দেখা যায় কোনো অ্যাম্বুলাস যদি কোনো ব্রেইনের আর্টারিতে বা ইন্টারক্যানিয়াল ভেসেলের মধ্যে আটকে যায়, তখন এই ধরনের ম্যানিফেস্টেশন হয়। আর যদি সেই অক্লুডেড ব্লাড ভেসেল যদি আবার ওপেন করে যায়, রিওপেন করে যায়, তাহলে আবার ওই জায়গায় ব্লাড ফ্লো চালু হয়ে যায় এবং নিউরোলজিক্যাল ফাংশন রেস্টোর হয়। তারপর যেটা বলছিলাম, ইনফ্লাক্স অফ দ্য ব্রেইন ডু অকার ইন 15 to 50% অফ টিআইএ। though neurological signs and symptoms are absent. এই জিনিসটা যখন হবে, যখন ইনফ্রাক্ট পাওয়া যাবে, তখন আর বর্তমান কালে আমরা এটাকে আর বলবো না, টিআইএ বলবো না, এটাকে আমরা থ্রম্বোলাইসিসের দিকে নিয়ে যাবো, এটাকে স্ট্রোক হিসেবে কাউন্ট করব। টিআইএ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টিআইএ মানে হচ্ছে এটা একটা ইন্ডিকেটর দ্যাট কিছুদিনের মধ্যে একটা ইসকেমিক স্ট্রোক হতে পারে। দেখা গেছে যে প্রথম 3 মাসের মধ্যে 50% পেশেন্টদেরই ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করে যায় যাদের টিআইএ হয়, এবং বেশিরভাগই হয় প্রথম সপ্তাহের মধ্যে। কাজেই এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি যদি প্রিভেন্টিভ থেরাপি দিতে পারি, তাহলে পেশেন্টের ফার্দার স্ট্রোকের ঝুঁকিটা কমে যাবে, এবং ইটিওলজিও সিমিলার, কাজেই এর ওয়ার্কআপও সিমিলার হবে। এই জন্য ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকটা ইম্পর্টেন্ট। টিআইএ এর সাথে রিলেটেড আরেকটা শব্দ, এটা বলা হয় ট্রানজিয়েন্ট মনোকুলার ব্লাইন্ডনেস বা অ্যামোরোসিস ফিউগাক্স। এই কথা অর্থ হচ্ছে যে রেটিনাল টিআইএ কোনো কারণে যদি একটা ক্যারোটিড আর্টারির মধ্যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়, যেটা থেকে একটা অ্যাম্বুলাস ছুটে গিয়ে, অথবা হার্ট থেকেও যদি কোনো একটা অ্যাম্বুলাস ছুটে গিয়ে একটা রেটিনাল আর্টেরিওলের মধ্যে আটকে যায়, তাহলে রেটিনায় ব্লাড ফ্লো কমে যাবে। এই ফিউ সেকেন্ডস যদি থাকে, তাহলে ওই চোখে তখন সে আর কিছু দেখবে না। পেশেন্ট বলবে যে আমার ডান চোখে বা বাম চোখে অন্ধকার হয়ে আসছে কিছু সময়ের জন্য। কোনো পেইন থাকবে না, বড়দের 1 থেকে 5 মিনিট থাকবে, ম্যাক্সিমাম 30 মিনিট থাকতে পারে। এই জিনিসটা হচ্ছে অ্যামোরোসিস ফিউগাক্স, এটা একটা টিআইএ অফ রেটিনা। এটার সাথে মাইগ্রেন অরা ডিফারেন্সিয়েটিং কিছু পয়েন্টস আছে, যে মাইগ্রেন অরাটা আসলে অনেক বেশি সময় ধরে থাকে, এবং অরাটা আসলে পজিটিভ, জিগজ্যাগ লাইন থাকে, এবং মাইগ্রেন অরার পরে ইনফ্রিকুয়েন্টলি হেডেক শুরু হয়। টিআইতে বা অ্যামোরোসিস ফিউগাক্সে কোনো হেডেক হবে না। কাজেই এই জিনিসটা জানার জন্য।
কিছু টার্মস এখানে আমি নিয়ে আসছি দেখানোর জন্য, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ স্ট্রোক অথবা স্ট্রোক ইন ইভলিউশন। এটা ডেভিডসনও আছে। এটা বলতে বোঝানো হয় স্ট্রোক ইন হুইচ দ্য ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট worsens or progresses 24 to 48 hours after the patient's first presentation. পেশেন্ট যখন ফার্স্ট প্রেজেন্ট করলো তার 24 থেকে 48 ঘন্টা পরও যদি যে সিমটমটা আছে এটা প্রোগ্রেস করতে থাকে, বাড়তে থাকে, পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন আমি সেটাকে স্ট্রোক ইন ইভলিউশন বলবো বা প্রোগ্রেসিভ স্ট্রোক বলবো। দুই ধরনের ক্ষেত্রেই হতে পারে, ইসকেমিক স্ট্রোকও এটা হতে পারে, হেমোরেজিক স্ট্রোকও হতে পারে। ইসকেমিক স্ট্রোকে যদি হয় তাহলে বলা হয় যে এটা থ্রম্বাস প্রপাগেশনের জন্য, অথবা স্ট্রোক যেখানে করেছে তার পাশে এমন ইডিমা হয়েছে যে এমন ইডিমা হয়েছে যে তার সিমটম ইমপ্রুভ করছে না, বরং আরো বেড়ে গেছে। হেমোরেজের ক্ষেত্রে হতে পারে, ওই জায়গায় আবার নতুন করে ব্লিডিং হতে পারে, অথবা সেরেব্রাল ইডিমা বেড়ে যেতে পারে। কমপ্লিটেড স্ট্রোক, এটা ক্লাসিক্যাল স্ট্রোক, যখন আমরা বলি যে ফোকাল ডেফিসিটটা 24 ঘন্টার পরে আর বাড়ছে না, কিন্তু আছে হেমিপ্লেজিয়া হলো, কোন একদিকে অবশ্যই হলো, এটা আছে কিন্তু আর বাড়ছে না, কি রকম আছে। এবং স্ট্রোকের ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে যে কোনো একটা দিকে যখন স্ট্রোক করে সাধারণত এটা কিছুদিন পর ইমপ্রুভ হওয়া শুরু করে। যে স্ট্রোকের ন্যাচারাল হিস্ট্রি, যদি অন্য কোনো কমপ্লিকেশন না হয়, ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আরেকটা শব্দ ক্রিসেন্ডো টিআইএ, এর মানে হচ্ছে যে টিআইএ যেটা বলেছিলাম আমরা, এটা বারবার হচ্ছে, রিপিটেড হচ্ছে, বার উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন। এর মানে হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো পেশেন্টের একটা ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করতে যাবে, এই পেশেন্টকে খুব আর্জেন্টলি ট্রিট করতে হয়। ক্রিসেন্ডো টিআই, এরকম একটা টার্ম ক্রিসেন্ডো অ্যানজাইনা নামেও আছে হার্টের ক্ষেত্রে, এরকম টিআই এর ক্ষেত্রে বলা হয় ক্রিসেন্ডো অ্যানজাইনা, ক্রিসেন্ডো টিআই। কি ধরনের স্ট্রোক আছে, বেসিক জিনিস। আর্টেরিয়াল স্ট্রোক, আমরা 99%ই হচ্ছে আর্টেরিয়াল স্ট্রোক, এটা নিয়ে বেশি কথা বলা হয়। 1% ভেনাস স্ট্রোক, যেহেতু ভাস্কুলার কাজে আর্টারি ভেইন দুটোই থাকবে। এবং ভেনাস স্ট্রোক খুব একটা পড়ানো হতো না আগে, কিন্তু এখন কেস আমরা পাই, প্রচুর পাই, এই জন্য এটাও কিছু সময়ের জন্য আমরা আলোচনা করবো পরের ক্লাসে। সেটা হচ্ছে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। আর আর্টেরিয়াল যেটা 99% ক্ষেত্রে ক্লাসিক্যালি ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক হতে পারে 80 to 85% কেসে, এবং মেইন কারণ হচ্ছে অ্যাথেরোথ্রম্বোটিক এবং এমবোলিক, আমরা পরে আবার দেখাবো। আর হেমোরেজিক হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, সাবআরাকনয়েড হেমোরেজ আর ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। এখন আসলে হেমোরেজিক শব্দটা বা হেমোরেজিক স্ট্রোক এই শব্দটা ইউজ করা হয় না, এখন আসলে ইউজ করা হয় ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ এই শব্দটাই, আর সাবআরাকনয়েড হেমোরেজ, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, তিন টাইপ অফ স্ট্রোক। তো যেহেতু হেমোরেজ, এই জন্য আমরা একটা হেডিং দিয়েছি হেমোরেজিক স্ট্রোক। এটা তোমাদের ডেভিডসনের চার্ট, এটা মনে রাখতে পারলে খুব ভালো, যেটা আমি একটু আগে দেখালাম। আর্টেরিয়াল, ভেনাস, ইনফ্রাক্ট হেমোরেজ, সাইটোপ্লিশন বা এগুলো আসলে আর একটু ডিটেইল বলার বিষয়, এটা নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হবে। তো মেইনলি স্ট্রোক হচ্ছে থ্রি মেইন টাইপস, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ। ইসকেমিক স্ট্রোক মেইন কারণ হচ্ছে কোনো একটা আর্টারি অক্লুড হয়ে যাবে, ইন্টারসেরিব্রাল হেমোরেজ ব্রেনের ভিতর ব্লিডিং হবে, সাবআরাকনয়েড হেমোরেজ সাবআরাকনয়েড স্পেসে ব্লিডিং হবে। এই যে ইন্টারসেরিব্রাল হেমোরেজ এবং সাবআরাকনয়েড হেমোরেজে ডিফিউজ ব্রেন ডিসফাংশন, যেটাকে আমরা বলতে পারি গ্লোবাল ডিসফাংশন। আর ইসকেমিক স্ট্রোকে তো অবশ্যই ফোকাল, ইন্টারসেরিব্রাল হেমোরেজও ফোকাল হতে পারে, ইন্টারসেরিব্রাল হেমোরেজও ফোকালও হতে পারে, আবার ডিফিউজও হতে পারে। আর ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ আর হেমোরেজিক স্ট্রোক জিনিসটা কিন্তু এক না, কারণ অনেক কারণে ব্রেনের ভিতরে হেমোরেজ হতে পারে। এখানে সমস্ত হেমোরেজ দেখানো আছে, সাবআরাকনয়েড হেমোরেজ, সাবডুরাল হেমোরেজ, ব্রেনের ডিপ প্যারেনকাইমার ভিতরে হেমোরেজ, একটা লো ফ্রন্টাল লোব, একে বলে লোবার ইন্টারসেরিব্রাল হেমোরেজ, ভেন্ট্রিকুলার ভিতরে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, এক্সট্রাডুরাল স্পেস, এটাকে বলে এক্সট্রাডুরাল হেমোরেজ। সবগুলোই কিন্তু ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ, কিন্তু স্ট্রোক কিন্তু শুধু এই তিনটা, ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, সাবআরাকনয়েড হেমোরেজ, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। সাবডুরাল হেমোরেজ কিন্তু স্ট্রোক না, এটা ইউজুয়ালি হয় ট্রমার কারণে, অথবা যারা লং টার্ম অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে তাদের কারণে। এক্সট্রাডুরাল হেমোরেজ অথবা এপিডুরাল হেমোরেজ হয় ট্রমার কারণে, এটা কিন্তু স্ট্রোক না, এই দুইটা কখনোই স্ট্রোক না, এটা মনে রাখতে হবে। কি কি নিউরো অ্যানাটমি রিলেটেড আমাদের এখানে জানতে হতে পারে, আসলে তো সবই জানতে হতে পারে, কিন্তু এত কিছু তো জানা সম্ভব না। যেটা বেসিক সেটা হচ্ছে ব্লাড সাপ্লাইটা শর্টে, সেটা হচ্ছে যে
আমরা জানি যে আর্টেরিয়াল সাপ্লাই ব্রেইনে আসে হচ্ছে হার্ট থেকে অ্যাওর্টিক আর্চ, সেখানে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, রাইট সাইডে রাইট কমন ক্যারোটিড লেফট কমন ক্যারোটিড, সেখান থেকে রাইট ইন্টারনাল ক্যারোটিড, এটা মেইন সাপ্লাই দিবে। আর হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, এই দুটো মিলে ব্যাসিলার আর্টারি হচ্ছে, এবং এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ব্যাসিলার আর্টারি মিলে সার্কেল অফ উইলিস করছে। এটাই মেইনলি আমরা ব্রেইনে ব্লাড সাপ্লাই করবে। যেটা আমরা বললাম অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, যেগুলো এই সার্কেল অফ উইলিস থেকে তৈরি হবে, এরা ব্রেইনের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে। এই সাপ্লাই দেওয়ার জানার উদ্দেশ্য হচ্ছে যে যখন তুমি ব্লাড সাপ্লাইটা জানতে পারবে তখন ক্লিনিক্যালি কোরিলেট করা সোজা হবে যে এই জায়গার আর্টারি বন্ধ হলে এই সিমটম হতে পারে। এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কোথায় কোথায় ব্লাড সাপ্লাই দিচ্ছে। আমরা এটা ডিটেইলে যাব না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন বলতে কি বোঝায়। অ্যান্টেরিয়র সার্কুলেশন মানে হচ্ছে যে এটা মেইনলি বোঝায় হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল সেরিব্রাল আর্টারি, যেটা আসে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। এটা ফ্রন্টাল এবং প্যারাইটাল লোবকে সাপ্লাই দেয়। এই জন্য এই জিনিসটাকে বলা হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন। এটা অ্যান্টেরিয়র ব্রেইনের সার্কুলেশন, এই জন্য অ্যান্টেরিয়র সার্কুলেশন। পোস্টেরিয়র সার্কুলেশন হচ্ছে মেইনলি ভার্টিব্রাল ব্যাসিলার সিস্টেম, যেটা বললাম দুইটা ভার্টিব্রাল আর্টারি মিলে ব্যাসিলার আর্টারি হয়েছে। এটা অক্সিপিটাল লোবকে সাপ্লাই দেয় এবং ব্রেইন স্টেমকে সাপ্লাই দেয়, সেরিবেলামকে সাপ্লাই দেয়। ব্রেইন স্টেম মানে মিড ব্রেইন, পন্স এবং মেডুলা, সেরিবেলাম, পোস্টেরিয়র, এই অংশটুকু হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। আরেকটা জিনিস যেটা জানা উচিত সেটা হচ্ছে কর্টিক্যাল এন্ড সেন্ট্রাল ব্রাঞ্চেস অফ সেরিব্রাল আর্টারিজ। আমরা এই সাপ্লাই পুরোটাই জানি যে আর্টারি সাপ্লাই ব্রেইনের সুপিরিয়র সারফেসে ছড়িয়ে যাচ্ছে। এই যে মিডল সেরিব্রাল আর্টারি মেইন ব্রাঞ্চ, তারপরে ভাগগুলো এখানে, এইগুলো সারফেসে সাপ্লাই দেয় এবং এগুলোকে বলা হয় কর্টিক্যাল ব্রাঞ্চ। আর কিছু ব্রাঞ্চ আছে যেগুলো ব্রেইনের ভিতরে ঢুকে যায়, যেমন এটা মিডল সেরিব্রাল আর্টারি ব্রাঞ্চ। এখান থেকে রাইট অ্যাঙ্গেলে কিছু কিছু আর্টারি বার হয়ে এই ডিপ অংশ, মেইনলি থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, বেসাল গ্যাংলিয়া, এই জায়গাগুলোতে সাপ্লাই দেয় এবং এই জায়গাগুলোতে খুব কমনলি ডিজিজ পাওয়া যায়। এগুলোকে বলা হয় পারফোরেটিং ব্রাঞ্চ অথবা সেন্ট্রাল ব্রাঞ্চ। এই 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 ডিজিজ কাজে দুই জায়গাতেই সমস্যা হলে স্ট্রোক হতে পারে। ব্লাড সাপ্লাইয়ের মধ্যে ভেনাস ড্রেনেজও আসে। যেটা জানতে হবে সেটা হচ্ছে সমস্ত সেরিব্রাল ভেইনস আলটিমেটলি ভেনাস সাইনাসগুলোতে ড্রেন করে এবং সমস্ত ভেনাস সাইনাস আলটিমেটলি সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, ল্যাটারাল সাইনাস, সবাই আলটিমেটলি কি ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। তবে অ্যানাটমি এন্ড ফাংশনাল এরিয়াস অফ দ্য ব্রেন, এটাও এত ডিটেইল আজকে বলার কিছু নাই, দেখানোর জন্য যে বিভিন্ন এরিয়া বিভিন্ন কাজ করে। কাজেই যে আর্টারি যে জায়গায় ইনভলভমেন্ট হবে ওই জায়গায় সিমটম বেশি দেখা যাবে। আমরা পরের ছবিতে দেখাচ্ছি। একই কথা এখানে হোমনকুলাস দেখানো হয়েছে। এগুলো অ্যানাটমিতে তোমরা পড়ে এসছো, মোটর হোমনকুলাস, যে কোন এরিয়া কোন ব্রেনের কোন কোন এরিয়া বডির কোন কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করে। যেমন দেখা যাচ্ছে যে এই ফুট এরিয়া, লেগ এরিয়া, এটা মিডিয়াল সারফেসে, এবং এই এলাকাটা সাপ্লাই হয় অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে। কাজে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বুঝতে পারবো। এই সাইডে যদি হয় তাহলে অপোজিট সাইডের পায়ে সমস্যা হবে, মনোপ্লিজিয়া ডেভেলপ করতে পারে। আবার এই অংশটুকু যেটা আমি দেখাচ্ছি, আর্ম, ট্রাঙ্ক, হ্যান্ড, ফেস, টাং, এই পুরো অংশটুকু সাপ্লাই দেয় হচ্ছে, এটা কর্টিক্যাল এরিয়া, এই অংশটুকু সাপ্লাই দেয় মিডল সেরিব্রাল আর্টারি। কাজে এই কর্টিক্যাল ব্রাঞ্চগুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে ওই জায়গাগুলোতে ডেফিসিট দেখা দিবে। আরেকটা জিনিস যেটা জানা সেটা হচ্ছে যে এগুলো সব তোমাদের জানা জিনিস, মোটর কর্টেক্স থেকে আপার মোটর নিউরন নিচের দিকে নেমে আসছে। এটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং কর্টিকোবালবার ট্র্যাক্ট একসাথে। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা অপোজিট সাইডে যায়, গিয়ে অ্যান্টেরিয়র হর্নের মাধ্যমে ওই অপোজিট সাইডের লিম্বকে সাপ্লাই দেয়। এবং কর্টিকোস বালবার যেটা, এটা ব্রেইন স্টেমে যে মোটর ক্র্যানিয়াল নাম নিউক্লিয়াস গুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। এখন যদি
এই সাইডে লিশন হয় বা এই সাইডে স্ট্রোক করে, তাহলে বোঝা যাচ্ছে অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া হবে, অপোজিট সাইডে লিশন হবে। আবার যদি এখানে যদি এই জায়গাগুলোতে যদি হয়, মানে ব্রেন স্টেমে যদি হয়, তাহলে হেমিপ্লেজিয়া তো হবে, এর সাথে ক্র্যানিয়াল নার্ভ পালসিগুলো হবে। কিন্তু ক্র্যানিয়াল নার্ভ পালসিগুলো যেটা হবে সেটা হচ্ছে ইপসিলেটর, কারণ এদিকে যদি লিশন হয় তাহলে ইপসিলেটর ক্র্যানিয়াল নার্ভ পালসি হবে এবং সাথে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে। এই জিনিসটাকে বলে হচ্ছে ক্রসড প্যারালাইসিস। এটা ব্রেন স্টেম স্ট্রোকের বৈশিষ্ট্য। আর এখানে সেন্সরি এরিয়া দেখানো হয়েছে। অনেকের ধারণা স্ট্রোক মানে হচ্ছে খালি মোটর, হাত পা অবশ হয়ে যাবে, তা কিন্তু না, পিওর সেন্সরি স্ট্রোক আছে। কারণ আমরা জানি থ্যালামাস সেন্সরি অর্গান, থ্যালামাসে যদি স্ট্রোক হয় রোগী শুধু কমপ্লেনই থাকবে, তার সেন্সরি কমপ্লেন। অপোজিট সাইডের লিম্বে সে শুধু বলবে হাত পা জ্বালা পোড়া করে। ফোকাল অবশ্যই ল্যাটারালাইজড একদিকে, যেমন এদিকে দেখিয়েছি যে এই পাশে হাত থেকে সেন্সেশন গুলো ক্যারিড হয় এবং ক্রস করে অপোজিট সাইডে থ্যালামাসে গিয়ে তারপরে সেন্সরি কর্টেক্সে যায়। যে এই সেন্সরি কর্টেক্সে যদি কোনো লেশন হয় অথবা যদি এই থ্যালামাসে লেশন হয়, তাহলে এটা অপোজিট সাইডে সেন্সরি ফাংশনকে ইম্পেয়ার করবে। মোটর ফাংশনকে ইম্পেয়ার না করেও এটা হতে পারে, পার্টিকুলার থ্যালামিক স্ট্রোক এটা হয়। কাজেই হাত পা অবশ্যই যারা ছাড়াও শুধু ঝিনঝিন করাও একটা স্ট্রোকের ম্যানিফেস্টেশন হতে পারে। আরেকটা যেটা সেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইন কন্ট্রাস্ট টু দ্য সেরিব্রাল কর্টেক্স, সেরিবেলাম সবসময় কিন্তু সেম সাইডকে সাপ্লাই দেয়, বিভিন্ন ঘোরাফেরা করে আলটিমেটলি এক সাইডের সেরিবেলাম ওই সাইডের ব্যালেন্স রক্ষা করবে। কাজে সেরিবেলা যদি স্ট্রোক হয় তাহলে কিন্তু ইপসিল্যাটারাল হবে স্ট্রোকটা বা ম্যানিফেস্টেশনটা, আর মোটরটা তো বললাম অপোজিট সাইডে হবে। স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর কি কি আছে? অনেক রিস্ক ফ্যাক্টর, এগুলো জানতে হবে, কারণ এগুলো না হলে আমরা ওয়ার্কআপ করতে পারবো না। কিছু আছে নন মডিফায়েবল, মডিফায়েবল, ট্রিটেবল। জানতে হবে এজ, সিঙ্গেল রিস্ক ফ্যাক্টর, এজ যত বাড়বে স্ট্রোকের ঝুঁকি যত বাড়বে। সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেল সেক্স বিফোর 60 মেলের ঝুঁকি বেশি, আফটার 60 মেল আর ফিমেলের ঝুঁকি সমান হয়ে যায়, মানে ফিমেলদের ঝুঁকি বেড়ে যায় বিকজ অফ হরমোনাল প্রোটেকশন। তোমরা জানো যে বিলো 60 ফিমেলদের কার্ডিওভাস্কুলার রিস্ক কিছুটা কম। রেস ইম্পর্টেন্ট, আফ্রো ক্যারিবিয়ানদের বেশি হয় দেন এশিয়ান, এবং ইউরোপিয়ানদের মধ্যে স্ট্রোকের ইনসিডেন্স কিন্তু কম আমাদের চেয়ে। ফ্যামিলি হিস্ট্রি অফ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, স্ট্রোক অথবা আদার ভাস্কুলার যদি মায়োক্যাল ইনফ্রাকশন হয়, এগুলো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, এগুলো আমাদের পেশেন্ট ইভালুয়েশনের সময় জানতে হবে। মডিফায়েবল, স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট, এগুলো মডিফাই করতে হবে, না হলে আমরা জানতে পারবো না, পেশেন্ট ম্যানেজ করতে পারবো না। ট্রিটেবল, এগুলো খুব ইম্পর্টেন্ট, ট্রিট না করলে পেশেন্টের আবার স্ট্রোক করবে। হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারলিপিডেমিয়া, ডিফারেন্ট হার্ট কন্ডিশন, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, জানতেই হবে এটা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ইসকেমিক হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, প্রতিটা জিনিসের সাথে স্ট্রোকের রিলেশন আছে। ড্রাগস লাইক ইস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যারা অনেক মোটা তাদের স্নোরিং হয় ঘুমের মধ্যে, এবং এত ওবেস যে ওবেসিটি ছাড়াও এই স্লিপ অ্যাপনিয়া ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড দেয়ার রিলেশন উইথ টাইপ অফ স্ট্রোক, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এতগুলো যে রিস্ক ফ্যাক্টর বললাম, স্ট্রোক তো আমি বলছি অনেক রকমের, তাহলে কোনটার সাথে কোনটা রিলেশন? দেখো যে এজের সাথে সেরিব্রাল ইনফেকশন এবং সেরিব্রাল হেমোরেজের খুব ভালো রিলেশন, অর্থাৎ এজ যত বাড়বে ইনফেকশনেরও ঝুঁকি বাড়বে, আবার হেমোরেজেরও ঝুঁকি বাড়বে, দুটাই বেশি হবে। হাইপার টেনশন দুইটারই ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, সেরিব্রাল ইনফেকশন এবং সেরিব্রাল হেমোরেজের ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। ইসকেমিক হার্ট ডিজিজ খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইনফেকশনের জন্য, কিন্তু হেমোরেজের জন্য না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর সেরিব্রাল ইনফেকশনের জন্য, কিন্তু হেমোরেজিক স্ট্রোকের জন্য না। ডায়াবেটিস মেলাইটাস খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর সেরিব্রাল ইনফেকশনের জন্য, কিন্তু হেমোরেজের জন্য না। হাই কোলেস্টেরল ইম্পর্টেন্ট ফর সেরিব্রাল ইনফেকশন, লো কোলেস্টেরল ইজ ইম্পর্টেন্ট ফর সেরিব্রাল হেমোরেজ। স্মোকিং আবার দুটোর ক্ষেত্রে সমানভাবে ইম্পর্টেন্ট। আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক তো বললাম যে এটা হওয়া মানে হচ্ছে ফার্দার ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের মতো কিন্তু ট্রানজিয়েন্ট হেমোরেজিক অ্যাটাক বলে কিছু নাই। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক মানে ওটা ইসকেমিক, সোজা কথায়। এবং ওটা যদি হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ধরে নিতে হবে পেশেন্টের ইনফ্রাকশনই হবে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক থেকে তো আর হেমোরেজ হবে না। আরেকটা যে স্ট্রোক যেটা ইম্পর্টেন্ট, আমরা পরের ক্লাসে বলবো, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, সেখানেও এই জিনিসের সেগুলোর ইম্পর্টেন্স আছে। এজ, হাইপারটেনশন, স্মোকিং, এগুলো রিলেটেড, এদের মতো অতটা না হলেও রিলেটেড।
কাজে এটাও জানতে হবে। এই স্লাইডটা ইচ্ছে করে রেখেছি যেহেতু কোভিড না হলে তো আসলে এভাবে ক্লাস নেওয়া হতো না, আর কোভিড আসলেই রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক। COVID-19 SARS-CoV-2 ইজ এ প্রোথ্রম্বোটিক ভাইরাস এবং বিভিন্নভাবে সাইটোকাইন মেডিয়েটেড অথবা ভাস্কুলার এন্ডোথেলিয়াল ইনজুরির মাধ্যমে এরা থ্রম্বোজেনিক কন্ডিশন তৈরি করে বডির ভিতরে, যার একটা কমন ম্যানিফেস্টেশন হচ্ছে ইসকেমিক স্ট্রোক। বাট হেমোরেজিক স্ট্রোকেরও কিছু কিছু কেস পাওয়া গিয়েছে। এটা নিয়ে আমরা আজকে বেশি কথা বলবো না, পরের ক্লাসে যদি সময় থাকে তাহলে কথা বলবো। কিন্তু বইপত্রে যেহেতু আসেনি, কাজে এটা আমরা টেক্সট বুক রেফারেন্স হিসেবে দিতে পারছি না, অনেক জার্নালে বলা আছে, জাস্ট জানা যায়। এখন আমরা একটু কজগুলো বলবো, কারণ আমাদের হাতে আসলে সময় কম। কজেস অফ স্ট্রোক, আমি ইসকেমিক্স আর ইন্ট্রাসেরিব্রাল আর এই তিনটা আলাদা করে বলছি। ইসকেমিক স্ট্রোক হচ্ছে 80% কেসে, সেটা হচ্ছে অ্যাথেরোথ্রম্বোটিক আর হতে পারে নন অ্যাথেরোথ্রম্বোটিক। অ্যাথেরোথ্রম্বোটিক সোজা কথায় কোনো একটা ব্রেনের যে আর্টারিগুলো দেখালাম, কোনো একটা জায়গায় একটা ফিক্সড অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ হয়ে জায়গাটা থ্রম্বোসিস হয়ে গেছে, ফলত ব্লাড সাপ্লাই কমে যাবে, ইসকেমিক স্ট্রোক হবে। নন অ্যাথেরোথ্রম্বোটিক কি হতে পারে? এম্বোলিক, নন এম্বোলিক। এম্বোলিক কি জিনিস তোমরা জানো? এম্বোলাস মানে হচ্ছে থ্রম্বোসের একটা অংশ ছুটে গিয়ে ব্লাডের মাধ্যমে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে লজ করবে, এটা হচ্ছে এম্বোলিক। কমনেস্ট কারণ কার্ডিও এম্বোলিক, খুব ইম্পর্টেন্ট কারণ, এটা জানতে হবে, এটা খুব কমন। ভালভুলার হার্ট ডিজিজ উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কমনলি মাইট্রাল স্টেনোসিস পেশেন্ট পাওয়া যায়। এদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এদের লেফট অ্যাট্রিয়ামের মধ্যে থ্রম্বাস জমা হয়, এবং যখন অ্যাট্রিয়াটা ফিব্রিলেট করে, যখন রেট ইরেগুলার থাকে, এখান থেকে একটা থ্রম্বাস ছুটে গিয়ে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে সোজা আর্চেপ্যাটা হয়ে ব্রেনে চলে গিয়ে একটা এম্বোলিক স্ট্রোক করবে। আর্টারি টু আর্টারি, আর্টারি টু আর্টারি মানে হচ্ছে যে কোনো একটা কোনো একটা সেরিব্রাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন, যেখানে ওখানে একটা প্লাগ হলো অ্যাথেরোস্ক্লেরোটিক, ওখান থেকে একটা প্লাগ ছুটে গেল, তখন এটা এম্বোলিজম হয়ে গেল, এটা চলে যাবে ব্রেনের ভিতরে এবং সেখানে গিয়ে একটা স্ট্রোক হবে। এটা হচ্ছে আর্টারি টু আর্টারি এম্বোলিজম। আর হতে পারে সিস্টেমিক এম্বোলিজম, যদি হার্টের ভিতরে কোনো ফুটা থাকে, তাহলে সিস্টেমিক এম্বোলাইজেশন হয়ে রাইট হার্টের মাধ্যমে ফুটা দিয়ে লেফট হার্টে গিয়ে সেখান থেকে ব্রেনে চলে যাবে। তো এই করতে হলে ব্রেইনে ফুটা থাকতে হবে এবং হার্টে ফুটা থাকতে হবে এবং সিস্টেমিক এম্বোলিজম থাকতে হবে। সিস্টেমিক এম্বোলিজম ধরা যাক লেফট ডিপ ভেনাস থ্রম্বোসিস, কারো পায়ের ডিপ ভেনগুলোতে থ্রম্বাস হলো, সেখান থেকে একটা এম্বোলিজম ছুটে গিয়ে সোজা রাইট হার্ট হয়ে এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা কমনলি প্যাটেন্ট ফোরামেন ওভালি, এগুলোর মধ্যে দিয়ে ফুটা দিয়ে লেফট হার্টে চলে যাবে, সেখানে গিয়ে আবার ব্রেনের সার্কুলেশনে গিয়ে স্ট্রোক করবে। এই কারণগুলো জানতে হবে। নন এম্বোলিক হচ্ছে 50% কজ। এই কজগুলো একটা আনকমন, কিন্তু করতে পারে এবং মেডিসিনে অনেক কেসই পাওয়া যায় এরকম। কমনলি ভাস্কুলাইটিস, প্রাইমারি ভাস্কুলাইটিস লাইক পলিআর্টারাইটিস নোডোসা অথবা সেকেন্ডারি ভাস্কুলাইটিস, যেমন সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস। এসিলের একটা কমন নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে স্ট্রোক। হাইপারথ্রম্বোটিক স্টেটস যেমন পলিসাইথেমিয়া রুব্রাভেলা, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, প্রোটিন সি আর প্রোটিন এস ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রোবিন টি ডেফিসিয়েন্সি, এগুলোতে হতে পারে। সিভিয়ার হাইপোটেনশন, এটাতে অনেক সময় ব্রেনের পারফিউশন কমে গিয়ে তখন স্ট্রোক হতে পারে, তবে সেই জন্য ক্যারোটিড আর্টারিতে স্টেনোসিস থাকতে হবে। এত ডিটেইল জানা না হলেও এর আগে যতটুকু বলেছি এগুলো জানতে হবে। হেমোরেজিক স্ট্রোক 15% কেসই হচ্ছে হেমোরেজিক স্ট্রোকে, এর মধ্যে ম্যাক্সিমাম 70% হচ্ছে হাইপারটেনসিভ, এবং হাইপারটেনশন ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট treatable risk factor for hemorrhagic stroke. Hypertension ট্রিট যদি করা যায়, হেমোরেজিক স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যাবে। নন হাইপারটেনসিভ কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি আমরা বলি, বয়স্ক মানুষদের সেরিব্রাল ভেসেলের কিছু কিছু জায়গায় অ্যামাইলয়েডিসিস হয়, রাপচার অফ প্যারেনকাইমাল আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, এটাও হতে পারে। আর এই দুটো জিনিসও কিন্তু কমনলি পাওয়া যায়। একটা হেমোরেজিক কন্ডিশন, ব্লিডিং ডিসঅর্ডারস, যেমন প্ল্যাটেলেট কমে গেল, কিসে? ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অনেক সময় পাওয়া যায়। প্ল্যাটেলেট কাউন্ট 10,000-এর নিচে নেমে যাওয়া মানে হচ্ছে যে এই পেশেন্ট ঝুঁকিতে আছে, যে কোনো সময় ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ ডেভেলপ করতে পারে। ডেঙ্গি, প্ল্যাটেলেট কাউন্ট 10,000-এর নিচে, এই অনেক পেশেন্টই দেখা গেছে ব্রেইনে একটা হেমোরেজ ডেভেলপ করেছে। কোয়াগুলেশন প্রবলেমস, হেমোফিলিয়া খুব কমন না, কিন্তু হেমোফিলিয়ার পেশেন্ট পাওয়া গেলে, এবং যদি ক্লটিং ফ্যাক্টর যদি অত্যন্ত কম থাকে, তাহলে এই পেশেন্ট ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ নিয়ে আসতে পারে। কিছু কিছু ড্রাগস, অ্যান্টিকোয়াগুলেন্টস, ওয়ারফারিন খুব ইম্পর্টেন্ট। ওয়ারফারিন দিলে ব্লিডিং হতে পারে, ব্লিডিং ঝুঁকি বেড়ে যায়, প্রথম টাইম বেড়ে যায়, আয়না বেড়ে যায়, ব্লিডিং হতে পারে ব্রেনের ভিতরে। আবার যখন আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য, ইভেন ইসকেমিক স্ট্রোক ট্রিটমেন্টের জন্য থ্রম্বোলাইসিস করছি, তখনও ব্রেনের ভিতরে ব্লাড জমতে পারে।
ব্রেইন আসলে একটা থলথলে জিনিস, এবং এর হার্ট যেমন করে থ্রম্বোলাইসিস রেজিস্ট করতে পারে, ব্রেন সেভাবে পারে না। থ্রম্বোলাইসিস করতে গেলে দেখা যায় অনেক সময় ব্রেনের ভিতরে ব্লিডিং হয়ে যায়। কাজে এটা একটা ইম্পর্টেন্ট কারণ, মনে রাখতে হবে। আর দেখা গেছে অনেক পেশেন্টেরই থ্রম্বোলাইসিস করা হয়েছে, হার্টের পেশেন্ট এমআই নিয়ে আসছে, আমি হেপারিন দিচ্ছি, পেশেন্টের ইন্টারসেরেব্রাল হ্যামারেজ ডেভেলপ করে গেল। কাজে এটা একটা কারণ। কিছু কিছু সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার হতে পারে, কমনলি অ্যামফিটামিন এবং কোকেন, এই দুটো ইন্টারসেরেব্রাল হ্যামারেজ করতে পারে, ব্রেনের ভিতর হ্যামারেজ করতে পারে। সাবারাকনয়েড হ্যামারেজ নিয়ে জাস্ট দুটো কথা, এটা নিয়ে আজকে বেশি বলা যাবে না। সাবারাকনয়েড হ্যামারেজ 5% অফ টোটাল স্ট্রোকস, কিন্তু কমনলি সাবারাকনয়েড হ্যামারেজ হয় হচ্ছে অ্যানিউরিজম রাপচারের জন্য। এটাকে বলা হয় কনজেনিটাল বেরি অ্যানিউরিজম। বিভিন্ন জায়গায় হতে পারে, ব্রেইনের বিভিন্ন আর্টারি এটা স্পন্টেনিয়াসলি রাপচার করে সাবারাকনয়েডের মধ্যে ব্লাড জমে যায়। আর হচ্ছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন অথবা আর্টেরিওভেনাস ফিস্টুলা কমন কারণ, যেখানে সাবারাকনয়েড হ্যামারেজ হতে পারে। এখানে একটা কথা বক্সে লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। সাবারাকনয়েড হ্যামারেজ কিন্তু ট্রমার পরেও হতে পারে। ট্রমার পরে হলে ওটা কিন্তু আমি স্ট্রোক বলবো না, কারণ আমি বলেছি স্ট্রোক মানে হচ্ছে নন ট্রমাটিক, ভাস্কুলার যদিও ভেসেল রাপচার করেই হয়েছে, কিন্তু নন ট্রমার জন্য যদি হয় তাহলে এটা কখনোই স্ট্রোক না। যেমন বলেছিলাম এক্সট্রাডুরাল হ্যামারেজ স্ট্রোক না, সাবডুরাল হ্যামারেজ স্ট্রোক না, সেরকম ট্রমাটিক সাবারাকনয়েড হ্যামারেজ কিন্তু স্ট্রোক না। কিন্তু সাবারাকনয়েড হ্যামারেজ কিন্তু স্ট্রোক, কিন্তু ট্রমাটিক হলে সেটা স্ট্রোক। তাহলে কজ এবং রিস্ক ফ্যাক্টর বললাম, এই ফ্যাক্টর বেশি দরকার নেই। এখানে জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে কজ এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে আসলে কন্ট্রাস্টটা কি। মানে রিস্ক ফ্যাক্টর হচ্ছে এজ, হাইপারটেনশন, কোলেস্টেরল, এগুলো থাকলে তখন ভেসেলের প্রবলেম হতে পারে। এটা হচ্ছে কজ, বাম দিকেরটা কজ, ডান দিকেরটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এটা ডেভিডসনের চার্ট, তোমাদের ডেভিডসন থেকে নেওয়া। রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, থ্রম্বোলাইসিস, আর কজ হচ্ছে ইমপ্ল্যান্ট ব্লাড ক্লটিং। ইটস নট জাস্ট এটা বলার জন্য। এখন আমি আজকে বেশি সময় নেই, আজকে বেশি সময় দিতে পারবো না। প্যাথোফিজিওলজি অফ স্ট্রোকস বলতে গেলে খালি আজকে দুটো প্যাথোফিজিওলজি বলবো, আর্টেরিয়াল আর হেমোরেজিক। আর্টেরিয়াল স্ট্রোক মানে ইসকেমিক আর হেমোরেজিক। বাম পাশে ইসকেমিক দেখানো আছে, ডান পাশে হেমোরেজিক। দেখো যে ইসকেমিক স্ট্রোকের বেসিক প্যাথোলজি হচ্ছে হয় থ্রম্বোসিস, এই জায়গায় থ্রম্বাস হয়ে গেছে, এদিকে ব্লাড যাচ্ছে, এদিকে ব্লাড যেতে পারছে না, অথবা এম্বোলিক। আর হেমোরেজিক স্ট্রোকের মেইন কারণ হচ্ছে টর্ন আর্টারি, এটা আমি পরে দেখাবো আবার। আর একটা কারণ হচ্ছে সাবারাকনয়েড হেমোরেজ, যেটা বেরি অ্যানিউরিজম বাস্ট করার জন্য হচ্ছে। একই জিনিস আবার দেখানো হয়েছে, মনে হয় এটা প্রয়োজন নেই ছবিটা, শর্ট অফ টাইম। এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে ক্যারোটিড আর্টারির, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির বাইফার্কেশনের জায়গায় যদি স্টেনোসিস থাকে, এখান থেকে একটা ব্লাড সাপ্লাই কমে গিয়ে স্ট্রোক হতে পারে, অথবা এখান থেকে একটা এম্বোলিজম ছুটে গিয়ে এই আর্টারি, এগুলো সব ব্রেনের আর্টারি, এখানে গিয়ে যেগুলো বললাম পারফোরেটিং আর্টারি, এখানে গিয়ে হতে পারে। অথবা অনেক সময় ইন্টারক্যানিয়াল আর্টারির ভিতরে স্টেনোসিস থাকতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস, এটার জন্য হতে পারে। হার্ট খুবই ইম্পর্টেন্ট। এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বললাম, ভালভুলার ডিজিজ হয়েছে, এখান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে আবার সোজা আর্টারি দিয়ে ব্রেনে চলে যেতে পারে। একই কথাই বলা হয়েছে, কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে হয় আসলে। থ্রম্বোসিস এবং এম্বোলিজম ইন আর্টারি যদি হয়, আসলে রিডিউসড ব্লাড ফ্লো টু দ্য ব্রেইন, which is known as ischemia। তোমরা জানো রিডিউসড ব্লাড ফ্লো মানে ইসকেমিয়া। তখন ব্রেনের কিছুটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, ব্রেন নিজে নিজে চেষ্টা করে যে আমার ব্লাড ফ্লো হয়েছে, এটা আমি ঠিক করার চেষ্টা করি। এবং আসলে ব্রেন একটা ওয়াইড রেঞ্জের মধ্যে ব্লাড ভেসেলগুলো কাজ করে। যদি ব্লাড ফ্লো কমে যায় তাহলে সেরিব্রাল ভেসেলগুলো ডাইলেট করে। সিস্টেমিক ব্লাড প্রেশার যদি কমে যায় তখন সেরিব্রাল ভেসেলগুলো ডাইলেট করে, ব্লাড ফ্লো মেনটেন করার চেষ্টা করতে পারে। আবার যখন কনস্ট্রিক্ট করে তখন বুঝতে হবে যে তখন ব্লাড প্রেশার, cerebral blood vessel dilate when systemic blood pressure is lowered, right? যদি আমার সিস্টেমিক ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে সেরিব্রাল ব্লাড ভেসেলগুলো ডাইলেট করবে, যাতে করে ব্রেনে বেশি সাপ্লাই দিতে পারে। আবার প্রেশার যদি বেড়ে যায় তখন ব্রেনের ভেসেলগুলো চেষ্টা করবে যে না, বেশি ব্লাড আমি যেতে দিব না, তখন ব্রেন নিজে নিজে কনস্ট্রাক্ট করে। এটাকে বলে সেরিব্রাল অটো রেগুলেশন। আবার অনেকদিন ধরে যদি কোনো জায়গায় থ্রম্বাস থাকে, তোমরা জানো যে আশেপাশে দিয়ে কিছু অ্যানাস্টোমেটিক চ্যানেল তৈরি হয় আশেপাশে আর্টারির জায়গা থেকে, ওই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই দেওয়ার চেষ্টা করে।
এই কম্পেনসেটরি মেকানিজম গুলো অনেক সময় সাকসেসফুল হয়, এবং যদি হয় তাহলে আর ইস্কেমিয়া হয় না, কিন্তু অনেক সময় ফেল করে। তখন ফেল করলে তখন প্রসেস অফ ইস্কেমিয়া শুরু হয়। এবং প্রসেস অফ ইস্কেমিয়া শুরু হলে এমন একটা পর্যায়ে যদি যায় যে এটা নিউরনগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে পারবে না, তখনই নিউরোলজিক্যাল ডেফিসিটটা শুরু হবে। এবং আমরা জানি নিউরনগুলো আসলে বেশিক্ষণ ইস্কেমিয়া সহ্য করতে পারে না। পরপর 5 মিনিটের মধ্যেই তোমার সিমটম অ্যাপিয়ার করা শুরু করবে। যদি ফিক্সড অবস্ট্রাকশন করে দাও একটা আর্টারিতে, তাহলে ওই যে জায়গায় সাপ্লাই দিচ্ছে ওই জায়গায় 5 মিনিটের মধ্যেই সিমটম অ্যাপিয়ার করা শুরু করবে। এবং 5 মিনিটের মধ্যে যদি তুমি ওই জায়গায় ব্লাড ফ্লো নতুন করে শুরু করতে না পারো, অথবা এম্বোলাসটা নিজে নিজে ছুটে না যায়, বা থ্রম্বাসটা যদি কোনো কারণে ফাঁকা না হয়, তাহলে ইরিভার্সিবল সেল ডেথ প্রসেস শুরু হয়ে যাবে। এটাও ডেভিডসনের ছবি দেখানো হয়েছে যে ব্রেনের ব্লাড ফ্লো অনুযায়ী কিভাবে ব্রেন রেসপন্স করে। দেখো 20 ml per 100 গ্রাম পার মিনিট যদি হয়, তাহলেই ফেলিয়ার অফ ইলেকট্রিক্যাল ফাংশন শুরু হয়, পেশেন্ট এই সময় সিমটম অ্যাপিয়ার করবে। সরি ফর দ্যাট। এবং 10-এর নিচে যদি নেমে যায় তাহলে আয়নিক পাম্প ফেল হবে, এবং পটাশিয়াম এবং সোডিয়াম ইনফ্লাক্স হয়ে সেল ডেথ প্রসেস শুরু হয়ে যাবে। কাজেই কতটুকু পরিমাণ ব্লাড ফ্লো যাচ্ছে, কত সময় ধরে বন্ধ থাকছে আর্টারি, এটা ইসকেমিক স্ট্রোক অথবা টিআই এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইসকেমিয়া এবং হাইপক্সিয়া যদি হয় তাহলে দুটো জিনিস হয়, একটা গ্লুকোজ কমে যায় এবং অক্সিজেনের সাপ্লাই কমে যায়। গ্লুকোজ কমে গেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটি কমে যায়, এবং এটা সেল ডেথে সাহায্য করে। আর এটিপি যদি কমে যায়, মানে অক্সিজেন যদি কমে যায়, তাহলে অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় ইসকেমিয়ার জন্য, তাহলে সেল এটিপি প্রোডাকশন করতে পারবে না। সোজা কথা, তখন সেলের পাম্প ফেলিয়ার হবে, সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেলিয়ার হবে, সেলের ভিতরে সোডিয়াম যন্ত্র থাকবে, সেল ফুলতে থাকবে, সেল ফুলে গেলে এটা আমরা জানি যে ইটস নেক্রোসিস। কিছু এই সময় ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়, এবং আশেপাশ থেকে ইনফ্লামেটরি রেসপন্সের মাধ্যমে ইনফ্লামেটরি সেলস আসা শুরু করে। এই সমস্ত কিছু মিলে নেক্রোসিস হয়। কিছুটা গ্লুটামেট রিলিজ হয়, এবং এর ফলে ইন্ট্রাসেলুলার অ্যাকিউমুলেশন অফ ক্যালসিয়াম হয়, এবং এটা একটা ইম্পর্টেন্ট কারণ। এটা একটা ফার্দার অনগোয়িং রিসার্চ যে এই ইন্ট্রাসেলুলার অ্যাকিউমুলেশন অফ ক্যালসিয়াম কিভাবে প্রিভেন্ট করা যায়, যাতে করে স্ট্রোক প্রিভেন্ট করা যায়। তখন এই সমস্ত কিছু মিলে নেক্রোসিস হয়, সোজা কথা বাংলা কথা ইনফ্রাকশন হয়, মানে ইসকেমিক স্ট্রোক হয়। এবং যদি এই সময় যদি আশেপাশে জায়গায় টেম্পারেচার বেশি থাকে এবং গ্লুকোজ যদি বেশি থাকে, তাহলে এই ইনফ্রাকশন এবং নেক্রোসিসের পরিমাণ বা এরিয়া আরো বেড়ে যেতে থাকে। এই জন্য পেশেন্ট ট্রিট করার সময় টেম্পারেচার এবং গ্লুকোজ খুব ভালো করে মেনটেন করতে হয়। যদি ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের জ্বর থাকে, এই ইনফ্রাকশন এরিয়া বেড়ে যাবে। ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের যদি আমি গ্লুকোজ লেভেল 11-10-এর নিচে না রাখতে পারি, ওই ইনফ্রাকশন এরিয়া বেড়ে যাবে। এগুলো ম্যানেজমেন্ট পারপাস ইম্পর্টেন্ট, এই জন্য জাস্ট দেখানো। এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হবে নেক্রোসিস হলে, এটা আমরা সাইট অফ দ্য ইনফ্রাক্ট, সাইজ অফ দ্য ইনফ্রাক্ট, কোথায় হচ্ছে, কতটুকু এরিয়া জুড়ে হচ্ছে, এটার উপর নির্ভর করবে। এবং অনেক সময় ম্যাসিভ ইনফ্রাক্ট হলে সেরিব্রাল এডিমাও ডেভেলপ করে। বিভিন্ন ধরনের ছবি দেখানো হয়েছে, গ্রস অ্যানাটমি, অটোপসি স্পেসিমেন, সিটি স্ক্যান, দেখো এই জায়গাটায় ম্যাসিভ ইনফ্রাক্ট রয়েছে, আর এই জায়গাটা ছোট্ট একটা ইনফ্রাক্ট। এই বাম পাশেরটা হচ্ছে ল্যাকুনার ইনফ্রাক্ট, এত ছোট, এটাকে আমরা ল্যাকুনার ইনফ্রাক্ট বলি। আর এই জায়গাটা অনেক বড় ইনফ্রাক্ট হয়েছে, এখানেও কর্টিক্যাল ইনফ্রাক্ট হয়েছে, জাস্ট দেখানোর জন্য বিভিন্ন শেপের ইনফ্রাক্ট। একটা জিনিস এখানে না বললেই নয়, সেটা হচ্ছে যে যখন ওনার জায়গায় ইনফ্রাক্ট হয়, এই যে এরিয়া কালো এরিয়া, এখানে ব্লাড সাপ্লাই নাই, সেল ডেথ হয়ে গেছে, এর আশেপাশে কিন্তু একটা জায়গা থাকে যে জায়গাটার মধ্যে সেলগুলো কাজ করে না, ফাংশনালি ইনঅ্যাক্টিভ, কিন্তু এটা রিভার্সিবল। যদি এই জায়গাটায় ব্লাড ফ্লো রিস্টোর করা যায়, তাহলে এই জায়গার সেলগুলো কাজ করা শুরু করবে। এই জায়গাটাকে বলা হয় ইসকেমিক পেনাম্ব্রা। এটা জানতে হবে, কারণ বর্তমানে যে আমরা রিভাস্কুলারেশন থেরাপি দেই, সেটার উদ্দেশ্য হচ্ছে ইসকেমিক পেনাম্ব্রাকে প্রোটেক্ট করা বা ইসকেমিক পেনাম্ব্রাটাকে রক্ষা করা, তাহলে নিউরোলজিক্যাল ডেফিসিট অনেক কমে আসে। এবং দেখো যে এই যে নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা হয়, সেটা কিন্তু আসলে শুধু যে নেক্রোটিক এরিয়া তা না, তার আশেপাশে যে পেনাম্ব্রা এরিয়া আছে, পুরো এরিয়া পুরো টুকুর জন্যই কিন্তু ডেফিসিট ডেভেলপ করে। কাজে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ যেটা বলছিলাম, ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ প্যাথোফিজিওলজি, হাইপারটেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ বলেছিলাম। এবং হাইপারটেনশন ক্রনিক থাকলে
এই যে দেখো যে আর্টারিটা দেখাচ্ছিলাম, মিডল সেরেব্রাল আর্টারি হয়ে এর ভিতরে যে ছোট ছোট পারফোরেটর আর্টারি গুলো বা সেন্ট্রাল আর্টারি গুলো তৈরি হয়, এগুলোর মধ্যে হায়ালিনোলাইসিস বলে একটা প্রসেস হয়। এর ওয়াল গুলোতে কিছু চেঞ্জ হয়ে এই ওয়াল গুলো কিছুটা বেলুনের মতো ফুলে যায়। এটা বড় ধরনের কোনো অ্যানিউরিজম না, ছোট অ্যানিউরিজম, মাইক্রো অ্যানিউরিজম। এটার নাম হচ্ছে শার্কট-বাউচার্ড অ্যানিউরিজম। এটা হাইপারটেনশনের জন্যই হয় লং স্ট্যান্ডিং। এবং হাইপারটেনশনের পেশেন্টগুলো যেটা করে, কিছুদিন অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধ খায়, কিছুদিন বন্ধ রাখে। এই ভেসেলগুলো এই ইনকনসিস্টেন্সি সহ্য করতে পারে না। যখন কিছু সময় অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধ বন্ধ রাখে, কিছু সময় পরে আবার যখন প্রেশার শুট করে, যখন আপপ্রেস করে, এই বেলুনগুলো ফেটে যায়। এই প্র্যাকটিক্যালি এই রাপচার অফ দ্য শার্কট-বাউচার্ড অ্যানিউরিজমের জন্যই এই হেমোরেজিক বা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ ডিউ টু হাইপারটেনশন হয়। এবং এই জায়গাগুলো কমনলি লোকেটেড ইন দ্য বেসাল গ্যাংলিয়া। এই জন্য দেখবা যে বেশি সময় হেমোরেজিক স্ট্রোক বা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজিকগুলো বেসাল গ্যাংলিয়ার দিকে বেশি হয়। আর এইগুলো আনকমন কজ, সেরেব্রাল অ্যামালয়েড অ্যাঞ্জিওপ্যাথি এলডারলি পেশেন্টে হয়, যেটা বলছিলাম ওয়ারফারিন টরফারিন, এগুলোর জন্য হয়েও হেমোরেজিক স্ট্রোক হতে পারে। যেটা হয় সেটা হচ্ছে যে কারণেই হোক না কেন, এই ব্লাডটা ব্রেনের ভিতরে জমা হচ্ছে। The explosive entry of blood into the brain parenchyma causes immediate cessation of the function of that area. এবং প্র্যাকটিক্যালি এই জায়গাগুলোতে কিন্তু নিউরন ড্যামেজ হচ্ছে না। ইসকেমিক স্ট্রোকের সঙ্গে পার্থক্য হচ্ছে এখানে, ইন্টারসেরেব্রাল হেমোরেজে কিন্তু কোনো সেল ডেথ হয় না, সেলগুলো জাস্ট ফাংশনালি ইনঅ্যাক্টিভ থাকে। এত ব্লাড জমে যায়, এত প্রেশারের জন্য, ব্রেন একটা টাইট এরিয়ার মধ্যে থাকে, এই প্রেশারের ব্লাড জমে যাওয়া প্রেশারের জন্যই সে আর কোনো কাজ করতে পারে না, স্ট্রাকচারালি ইনআর্ট হয়ে যায়, ফলত নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে। এই ব্লাডটা এবং হেমোরেজ, আমরা বলি যে ইন্টারসেরেব্রাল হেমোরেজ বা হেমোরেজ স্ট্রোকের পেশেন্টের প্রগনোসিস ইনিশিয়ালি খুব খারাপ। মানে এই যে ব্লাডটা যে হলো, এই ব্লাডের জন্য তার পাশে ইডিমা ডেভেলপ করে এবং ব্রেইনে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, এইটার জন্যই পেশেন্ট খারাপ হয়ে যায়। কিন্তু যদি একটু সময় সাপোর্ট দেওয়া যায় এবং ব্লাডটা যদি আস্তে আস্তে শুকিয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্টের লং টার্ম প্রগনোসিস অনেক ভালো, কারণ নিউরন তো ড্যামেজ হচ্ছে না, নিউরনগুলো ফাংশনালি ইনঅ্যাক্টিভ আছে। যদি আমি এই ব্লাডের প্রেশারটা রিলিফ করে দিতে পারি কোনোভাবে, যদি অটোমেটিক শুকিয়ে যায় বা সার্জারি করে হোক, তখন ব্রেন সেলগুলো আবার কাজ করা শুরু করতে পারে। এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক এবং ইন্টারসেরেব্রালের মধ্যে বেসিক পার্থক্য। আর এখানে একটা কথা বলেছি এটা একটু জানার জন্য, সেটা হচ্ছে হাইপারটেনশন এর জন্য যে হেমোরেজগুলো হবে, এটা মেইনলি বেসাল গ্যাংলিয়া, স্পেশালি পুটামেন, থ্যালামাস এবং সেরিবেলাম পন্স, এগুলো হচ্ছে কমন জায়গা ফর ইন্টারসেরেব্রাল হেমোরেজ। আর অন্যান্য যে কারণগুলো, যেমন হেমোরেজিক ডিসঅর্ডার, অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি, অন্য কারণগুলো সাধারণত অন্যান্য ব্রেনে এমন জায়গায় হতে পারে, যেমন লোবার মানে হচ্ছে ফ্রন্টাল লোব, কর্টিক্যাল এরিয়া, প্যারাইটাল লোব, এসব জায়গায় হচ্ছে। আর হাইপারটেনশনের জন্য সাধারণত ডিপ সিটেড অর্গানগুলো, এই বেসাল গ্যাংলিয়াতে বেশি হয়। তার মানে এই না যে এই কারণগুলোতে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করলে যে আবার বেসাল গ্যাংলিয়া হেমোরেজ হতে পারবে, তা না। এটা হচ্ছে কমন কারণ, এটা বলা হচ্ছে। আর যে কথা এখন বলা হচ্ছে, এটা আমি আগেই বললাম যে হেমোরেজ আসলে এক্সপান্ড করে এবং ইডিমা হয় সিভিয়ার ইসকেমিক স্ট্রোকে। বড় ইসকেমিক স্ট্রোক হলে ইডিমা হতে পারে, কিন্তু ইন্টারসেরেব্রাল হেমোরেজে সাধারণত সারাউন্ডিং কিছু ইডিমা থাকে এই ব্লাডের জন্য, এবং এটাও নিউরোলজিক্যাল ডেফিসিটের জন্য দায়ী। এবং যদি অত বেশি হয় তাহলে এটা কোনিং করতে পারে। আমি গত একটা ক্লাসে তোমাদের কোনিং পড়িয়েছিলাম, যে এটা ইন্টারক্রেনিয়াল কন্টেন্টগুলোকে পুশ করতে পারে, এবং এটা একটা ইম্পর্টেন্ট কারণ অফ ডেথ। ইন্টারসেরেব্রাল হেমোরেজ পেশেন্ট কিন্তু অনেক সময়ই হসপিটাল ইমার্জেন্সি থেকেও ওয়ার্ডে নিতে নিতে মারা যায় বিকজ অফ দিস কজেস। আর পেশেন্ট সার্ভাইভ যদি করে, তাহলে ওই হেমাটোমাটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব হয়ে যায়, এবং তখন একটা হিমোসাইডারিন লাইন স্লিট থাকে ব্রেন প্যারেনকিমার মধ্যে। পরবর্তীতে সিটি বা এমআরআই করলে তখন এটা বোঝা যায়, যদি পেশেন্ট ইমপ্রুভ করে যায় বা ভালো হয়। এখানে ওই ছবিগুলোই দেখানো হয়েছে যে কোথায় কোন কোন জায়গায় ব্লিডিং হচ্ছে। দেখো হাইপারটেনসিভ কমন সাইট হচ্ছে বেসাল গ্যাংলিয়া এবং ব্রেন স্টেম। আর এখানে দেখিয়েছি যে এই জায়গাটাকে বলে, এটাকে আমরা বলি যে এই ল্যাটারাল ভেন্ট্রিকল গুলো পুস্ট হয়েছে একদিকে, একদম দেখে বোঝা যায় যে এই ব্লাডের প্রেসারে একদিকে পুস্ট হয়ে গেছে, এবং এগুলো কিন্তু কোনিং এর জন্য দায়ী। আচ্ছা, আজকে একটু সময় কম, আমি একটু শর্টে শেষ করি। প্রেজেন্টেশন অফ স্ট্রোক কি কি হতে পারে? কমনেস্ট প্রেজেন্টেশন যেটা আমরা সবসময় পাই, সাডেন অনসেট অফ উইকনেস অফ ওয়ান সাইড, এক হাত এক পা অবশ হয়ে গেল, হেমিপ্যারেসিস, এবং সাথে স্পিচ ডিফিকাল্টি।
dysarthria or dysplasia. This is the commonest manifestation worldwide এবং এটাই আমরা কমনলি পাই। তার মানে এই না যে অন্য আর কিছু হবে না সাথে। হেডেক এবং ভমিটিং, ইম্পেয়ার্ড কনশাসনেস, যেটা বলেছি এটা আসলে মেইনলি ফিচার অফ ইন্টারসেরেব্রাল হেমোরেজ। কনভালশন হতে পারে, কনফিউশন হতে পারে। কনভালশন ইন্টারসেরেব্রাল হেমোরেজের ফিচার, কিন্তু কনভালশন ইসকেমিক স্ট্রোকও হতে পারে যদি এটা কর্টিক্যাল এরিয়ায় হয়। ভিজুয়াল ডিস্টারবেন্স যদি আমার অক্সিপিটাল এরিয়ায় হয়, অথবা অপটিক ট্র্যাক্ট, অপটিক রেডিয়েশন যেখানে আছে ওখানে যদি হয় তাহলে হতে পারে। হোমোনিমাস হেমিয়ানোপিয়া ডেভেলপ করতে পারে, মনোঅকুলার ব্লাইন্ডনেস হতে পারে। সেরিবেলামে যদি হয় তাহলে ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে। আর ডিপেন্ডিং অন দ্য এরিয়া অফ ইনভলভমেন্ট বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এই টাইপটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি এবং প্র্যাকটিক্যালি। বিশেষ করে তোমাদের জন্য অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে ইসকেমিক স্ট্রোক এবং ইন্টারসেরিব্রাল হেমোরেজ কিভাবে ক্লিনিক্যালি আলাদা করবো। এটা তো আমার তো বোঝার উপায় নেই, অনেক সময় সিটি স্ক্যান করা যায় না, পাওয়া যায় না। তো ক্লিনিক্যালি কিছু পয়েন্ট আছে, এগুলো দিয়ে বোঝা যায় যে এগুলো ইন্টারসেরিব্রাল হেমোরেজের ফেভারে বেশি যায়। এগুলো মোটামুটি টেস্টেড জিনিস। সেগুলো হচ্ছে হিস্ট্রি অফ ইরেগুলার ইনটেক অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। একটা পেশেন্ট যদি ইরেগুলার ইনটেক করে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, তাহলে তার অবশ্যই এবং পেশেন্ট যদি স্ট্রোকের ফিচার নিয়ে আসে, তুমি ফার্স্টে চিন্তা করতে পারো যে এটা ইন্টারসেরিব্রাল হেমোরেজ না তো। অনসেট ডিউরিং এক্সারশন, কাজকর্ম করার সময় হচ্ছে, হেডেক আছে, ভমিটিং হচ্ছে, ইম্পেয়ার্ড কনশাসনেস হচ্ছে এবং কনভালশন। এই 6টা পয়েন্ট যদি থাকে তাহলে মোটামুটিভাবে বলা যায় যে এটা ক্লিনিক্যালি মেবি ইন্টারসেরিব্রাল হেমোরেজ। ক্লিনিক্যালি, I say clinically, ultimately you have to prove by CT scan because there is some management issue. Intercerebral hemorrhage তুমি অ্যান্টিপ্লেটেলেট বা ইকোস্প্রিন দিতেই পারবা না, কিন্তু ইকোস্প্রিন অ্যান্টিপ্লেটেলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডারি প্রিভেনশন ফর ইসকেমিক স্ট্রোক। এখানে একটু বলার চেষ্টা করেছি যে প্রেজেন্টিং সিমটমস অফ স্ট্রোক এবং নিউরোঅ্যানাটমিক কোন জায়গায় কি হলে কিরকম হতে পারে। কমনেস্ট আমরা বলেছি হেমিপ্যারেসিস। তো হেমিপ্যারেসিস যদি হয় আসলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এনিহাও ইনভলভ হতে হবে, যেখান থেকে হোক, প্রাইমারি মোটর কর্টেক্স থেকে শুরু করে নিচ পর্যন্ত সে যেখানে যাচ্ছে সেখানে ব্রেন স্টেমের মধ্যে যেখানে জায়গায় তুমি যদি ইনভলভ হয় কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, হেমিপ্যারেসিস হবে। হেমিসেন্সরি লস যদি অ্যাসেন্ডিং সেন্সরি ট্র্যাক্ট ইনভলভ হয়, সেখান থেকে শুরু করে তোমার থ্যালামাস এবং অপোজিট সাইডে সেন্সরি কর্টেক্স হতে পারে। ডমিনেন্ট হেমিস্ফিয়ার যদি হয় তাহলে অ্যাফাসিয়া হবে, আর নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার হলে আমরা বলি নেগলেক্ট। অনেক সময় দেখা যায় পেশেন্ট এক হাতে পড়েছে জামা, অন্য হাতেটা পড়তে ভুলে গেছে। এটা সাধারণত নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার প্যারেটাল লোবের ডিসফাংশনের জন্য হয়। লস অফ ভিশন বলেছি, কোথায় কোথায় হলে হতে পারে। রেটিনাল আর্টারি হলে মনোঅকুলার হবে, অথবা অক্সিপিটাল লোব বা ভিজুয়াল পাথওয়েতে হলে হেমিয়ানোপিয়া হতে পারে। সেরিবেলাম এবং কানেকশনে যদি হয় তাহলে ভার্টিগো হতে পারে, অ্যাটাক্সিয়া হতে পারে, নিস্টেগমাস থাকতে পারে, ডিজার্থিয়া থাকতে পারে বলেছি। ব্রেন স্টেম ডিপ্লোপিয়া থাকতে পারে, ডিসফেজিয়া থাকতে পারে, ডিজার্থিয়া থাকতে পারে, ভার্টিগো থাকতে পারে। এবং ব্রেন স্টেম স্ট্রোক যদি শুধু ব্রেন স্টেমে স্ট্রোক হয় তাহলে একটা ইম্পর্টেন্ট ফিচার পাওয়া যায়। ওই জায়গায় যদি হয় তাহলে ওই জায়গায় ক্র্যানিয়াল নার্ভ পালসি এবং অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া, এটাকে বলে ক্রসড প্যারালাইসিস। যেমন আমরা জানি যে থার্ড নার্ভে নিউক্লিয়াস থাকে মিড ব্রেনে, যদি রাইট সাইডে মিড ব্রেনে যদি স্ট্রোক হয় তাহলে রাইট সাইডের থার্ড নার্ভ পালসি হবে, আর হেমিপ্লেজিয়া হবে অপোজিট সাইডে, কারণ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এখনো ক্রস করে নাই, এটা নিচে গিয়ে মেরুদণ্ড নিচে গিয়ে ক্রস করবে, পিরামিডের কাছে গিয়ে ক্রস করবে, তার আগ পর্যন্ত ক্রস করেনি। কাজেই হেমিপ্লেজিয়া অপোজিট সাইডে হবে, কিন্তু যে সাইডের থার্ড নার্ভ লিশন বা যে সাইডে ব্রেন স্টেমে হেমোরেজ হয়েছে ওই সাইডে থার্ড নার্ভ লিশন হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় জিজ্ঞাসা করে ব্রেন স্টেম স্ট্রোকের ফিচার কি। ইপসিলেটারাল ক্র্যানিয়াল পালসি এন্ড কন্ট্রালাটারাল হেমিপ্লেজিয়া। এই জিনিসটা তোমাদের কত ডিটেল লাগবে জানি না, যদিও এটা ডেভিডসন থেকেই নেওয়া। সেটা হচ্ছে যেটা বলেছিলাম অ্যান্টেরিয়র সার্কুলেশন এবং পোস্টেরিয়র সার্কুলেশন, এই অনুযায়ী স্ট্রোককে ক্লাসিফাই করে, এগুলোকে স্ট্রোক সিনড্রোম বলে। দেয়ার আর ভেরিয়াস স্ট্রোক সিনড্রোম, দিস ইজ টপিক অফ ফার্দার স্টাডি, ফার্দার পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ। বাট ডেভিডসনে যেহেতু আছে সেহেতু দুটো কথা এখানে বলার জন্য, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি পুরোটাই যদি ইনভলভমেন্ট হয় তাহলে কি কি হতে পারে। যে তখন হতে পারে এই লেগ এরিয়া, অ্যান্টেরিয়র সেরেব্রাল, এই এরিয়া হচ্ছে মিডল সেরেব্রাল, কম্বিনেশন অফ হেমিপ্যারেসিস, হায়ার সেরেব্রাল ডিসফাংশন, হেমিসেন্সরি লস, হোমোনিমাস হেমিয়ানোপিয়া ইত্যাদি হতে পারে। আর পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন যদি হয় তাহলে কি হতে পারে, এটা একটা শুধু আইসোলেটেড সিমটম, আইসোলেটেড মোটর লস, যেমন শুধুমাত্র পা, যেটা বললাম, শুধু যদি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি ইনভলভমেন্ট হয় তাহলে শুধুমাত্র একদিকের পাই ইনভলভমেন্ট হবে। Isolated higher cerebral dysfunction, aphasia, neglect, mixture of the higher cerebral dysfunction and motor loss, etc.
একটা কথা এখন বলার চেষ্টা করলে একবারও বলেছি, আবারও বলছি যে কিছু কিছু টার্ম আছে যেমন প্যারাপ্লেজিয়া, উইকনেস অফ বোথ লোয়ার লিম্বস। প্যারাপ্লেজিয়া কিন্তু স্ট্রোকের ফিচার না। প্যারাপ্লেজিয়া মানে দুদিকের পাই অবশ হয়ে গেছে। স্ট্রোক হলে সাধারণত ফোকাল হতে হবে, ল্যাটারালাইজড হতে হবে। ল্যাটারালাইজেশন ইজ এ ফিচার অফ স্ট্রোক। একটা ইম্পর্টেন্ট জিনিস ল্যাকুনার সিনড্রোম বা ল্যাকুনার স্ট্রোক, এটা হচ্ছে যে থ্রম্বোটিক অক্লুশন অফ দ্য স্মল পারফোরেটিং আর্টারি, যেটা বলেছিলাম থ্রম্বোসিস ইন সিটু। এই জায়গায় যদি থ্রম্বোসিস থেকে থাকে এবং এই ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে পারফোরেটিং আর্টারিগুলো বন্ধ হয়ে গেলে এই জায়গায় সাধারণত ইন্টারনাল ক্যাপসুল থাকে বা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেখান দিয়ে পাস করে থাকে, ওই এরিয়ার উপর নির্ভর করে কিছু কিছু ম্যানিফেস্টেশন হয়। পিওর মোটর, পিওর সেন্সরি, মিক্সড সেন্সরি মোটর ইত্যাদি, এগুলোকে বলে ল্যাকুনার সিনড্রোম। আর পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক যেটা বলেছিলাম, পোস্টিরিয়র সার্কুলেশন মানে হচ্ছে অক্সিপিটাল, সেরিবেলাম, ব্রেইনস্টেম, এই জায়গাগুলোতে ইনভলভমেন্ট হলে সেরিবেলার সিনড্রোম থাকবে, ক্র্যানিয়াল নার্ভ সিনড্রোম থাকবে, হোমোনিমাস সিনড্রোম থাকতে পারে। ল্যাকুনার স্ট্রোকটা একটু বলার জন্য খালি, এটা হচ্ছে ডিউ টু অক্লুশন অফ দ্য ডিপ পেনিট্রেটিং আর্টারিজ অফ সেরিব্রাল আর্টারিজ। ডিপ পেনিট্রেটিং যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো অক্লুড হয়ে গেলে হতে পারে। ল্যাকুন কথাটার অর্থ হলো স্মল লেক, এটা ছোট্ট সাইজ, 2 to 3 millimeter in size, micrometer to 3 micrometer to 2 millimeter size, ছোট স্ট্রোক। এবং এর যদিও মোটর হেমিপ্যারেসিস, অ্যাটাক্সিক হেমিপ্যারেসিস, ডিজোথ্রিয়া, পিওর সেন্সরি বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হতে পারে, এর প্রগনোসিসটা বেটার এবং 3/4 অফ দ্য পেশেন্টই রিকভারি করে যায় 1 বছরের মধ্যে। এই ছবিতে দেখানো হয়েছে লোকালাইজেশন কোরিলেশন। এটা আসলে এত ডিটেল বলা কিছু নাই, যে জায়গায় সোজা বাংলা কথা, যে জায়গার সাপ্লাই বন্ধ হবে সে জায়গায় স্ট্রোক করবে। আরেকটা জিনিস দেখানো হয়েছে ডমিনেন্ট হেমিস্ফিয়ার, নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারের মধ্যে কি হয়। যেটা এখানে জানার উদ্দেশ্য সেটা হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ার হচ্ছে ইউজুয়ালি আমাদের লেফট সাইডেড, সেটা ল্যাঙ্গুয়েজ এরিয়া অবস্থিত ডমিনেন্ট হেমিস্ফিয়ারে। এই জন্য ডমিনেন্ট হেমিস্ফিয়ার যদি ইনভলভমেন্ট হয় তাহলে অ্যাফাসিয়া হবে। আর নন ডমিনেন্ট ইয়ে হলে যেটা হয় সেটাকে বলে প্রোসোডি ইম্পেয়ারমেন্ট, ইমোশন কনভেড বাই টোন বুঝতে পারবে না সে, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যাফাসিয়াটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে যদি হয় ভিজুয়াল স্পেশাল অ্যানালাইসিস এবং স্পেশাল ওরিয়েন্টেশন, এটা ইম্পেয়ারমেন্ট হবে, যেটাকে আমরা অনেক সময় হেমি নেগলেক্ট বলি। পেশেন্ট দেখা যাবে এক সাইডে শেপ করেছে, অপোজিট সাইডে শেপ করতে ভুলে গেছে, ওই সাইডটা যে আছে এটা সে জানেই না। এটা কিন্তু একটা অনেক সময় স্ট্রোকের ফিচার। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রাক্সিয়া। আই থিঙ্ক ইটস নট সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টুডে। তো সামারি যদি করি তাহলে এটা হচ্ছে যে ইসকেমিক স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক যাই হোক না কেন, শুধু ইসকেমিক না, হেমোরেজিক স্ট্রোকের জন্য সেটা হচ্ছে যে সাডেন অনসেট, নন ট্রমাটিক, এটা থাকতেই হবে, হিস্ট্রি নিতে হবে, সাডেন অনসেট, নন ট্রমাটিক। এবং এটা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজের ফেভারে না ডিসফেভারে। ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজের ফেভারে থাকলে ওই পয়েন্টগুলো থাকবে যেগুলো বলেছি, ডিসফেভারে থাকলে ওইগুলো থাকবে না। এবং ফিচার্স অফ দ্য কজ, হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ভালভুলার হার্ট ডিজিজ, এগুলো থাকতে পারে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। কোয়াগুলেশন ডিসঅর্ডার, হিস্ট্রি অফ হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনশন মেডিকেশন ঠিকমতো খাচ্ছিল না, এগুলো থাকবে ইন কেস অফ ইন্টারসেরিব্রাল হেমোরেজ। এইগুলো থাকলে মোটামুটি আমরা স্ট্রোকের আইডিয়াটা করতে পারবো যে এটা স্ট্রোক। ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। এখানে খালি একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সম্পর্কে বলি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ডিপেন্ডস অন প্রেজেন্টেশন। যে পেশেন্ট হেডেক নিয়ে আসবে তারও তো স্ট্রোক হতে পারে, হেডেক ছাড়া শুধু হেডেক নিয়ে আসলেও তো স্ট্রোক হতে পারে, যেমন সাবআরাকনয়েড হেমোরেজ, ইন্টারসেরিব্রাল হেমোরেজ, হেডেক নিয়ে আসছে, সেটাও কিন্তু স্ট্রোক, গ্লোবাল ডিসফাংশন অফ দ্য ব্রেইন। আবার হেমিপ্লেজিয়া নিয়ে আসছে, কমনেস্ট, এটাও স্ট্রোক। তাহলে ডিপেন্ডিং অন প্রেজেন্টেশন ডিফারেন্সিয়াল চিন্তা করতে হবে। হেমিপ্লেজিয়া ডিফারেন্সিয়াল কি কি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু জানতে হবে। হেমিপ্লেজিয়া কি কি কারণে হতে পারে, স্ট্রোক ছাড়াও কিন্তু হেমিপ্লেজিয়া হতে পারে। ইন্ট্রাক্র্যানিয়াল স্পেস অকুপাইং লিশন, এটা হলে হেমিপ্লেজিয়া হতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস, ইম্পর্টেন্ট ডিমাইলেটিং লিশন অফ দ্য ব্রেন হতে পারে। ট্রমা ইম্পর্টেন্ট কারণ, যেহেতু স্ট্রোক হচ্ছে নন ট্রমাটিক, কাজে ট্রমা তো একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অবশ্যই। সাবডুরাল, এক্সট্রাডুরাল হেমাটোমা, যে কারণেই হোক এটাও কিন্তু হেমোপ্লেজিয়া করতে পারে, অপোজিট সাইডে
হেমিপ্লেজিয়া করতে পারে। যদি সেরকম সাবডুরাল হেমোরেজ বড় হয় তাহলে এটা কম্প্রেস করবে ব্রেন ম্যাটেরিয়ালকে এবং ইন্টারনাল ক্যাপসুল কম্প্রেসড হলে অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া হয়ে যাবে। সেরিব্রাল অ্যাবসেস, মেনিনজাইটিস ইম্পর্টেন্ট কারণ মেনিনজাইটিসে অনেক সময় আর্টারিগুলো অক্লুড হয়ে যায়, পার্টিকুলারলি টিউবারকুলাস মেনিনজাইটিসে পেশেন্ট হেমিপ্লেজিয়া নিয়ে আসতে পারে। মাইগ্রেন, হেমিপ্লেজিক মাইগ্রেন, এটা একটা কমপ্লিকেটেড মাইগ্রেনের বৈশিষ্ট্য এবং অনেক সময় ওরাও হতে পারে, মোটর ফিচার থাকতে পারে মাইগ্রেনের সাথে। এপিলেপসি, এপিলেপসির পরে অনেক সময় এক সাইড প্যারালাইজড হয়ে থাকতে পারে। পোস্টিকটাল ফেজ, এটাকে বলে টোর্টস পালসি, এগুলো সব হেমিপ্লেজিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এগুলো সব অর্গানিক। এবং আমরা ইম্পর্টেন্টলি পাই ইয়াং ফিমেল পেশেন্ট অনেক সময় ফাংশনাল হেমিপ্যারেসিস নিয়ে আসতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কারণ। তোমাকে আগে অর্গানিক এক্সপ্লোর করতে হবে, তারপরে তুমি বলতে পারবে যেটা ফাংশনাল। আবার হেডেক নিয়ে আসতে পারে, ভমিটিং নিয়ে আসতে পারে, একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস particularly for intracerebral hemorrhage. Intracerebral hemorrhage patient headache এবং vomiting নিয়ে আসবে। একটা ইম্পর্টেন্ট ডিডি হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল স্পেস অ্যাকুয়ানিলেশন। সাবারেকনাইট হেমোরেজ একটা ডিডি, মাইগ্রেন একটা ডিডি, সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস আর একটা ডিডি। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রোক এবং নন স্ট্রোক যেগুলো বললো, অন্যগুলো যেগুলো নন স্ট্রোক, এগুলোর সাথে ডিফারেন্সিয়েশন করার কিছু উপায় আছে। এই চার্টটা ডেভিডসনের খুব ইম্পর্টেন্ট একটা চার্ট মনে হলো আমার কাছে, যে সাডেন অনসেট স্ট্রোক, সাডেন মিনিটস, আর স্ট্রোক মিমিক যেগুলো অন্য কারণ যেগুলো আছে এগুলো সাধারণত স্লো ইন অনসেট। আর স্ট্রোক সাধারণত ম্যাক্সিমালি যখন হয় মিনিটস টু আওয়ার্সের মধ্যেই তার র্যাপিডিটি সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু অন্যান্যগুলো যেমন মাল্টিপল স্ক্লেরোসিস এগুলো সাধারণত গ্র্যাজুয়াল অনসেট। ইন্ট্রাক্রানিয়াল স্পেস অকুপাইলেশন একটা শর্ট হিস্ট্রি থাকবে। সিভিয়ারিটি অফ ডেফিসিট আনইকুইভোকাল, আর স্ট্রোক মিমিকে মেবি ভ্যারিয়েবল। আর 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 স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত হেমিস্ফেরিক যেটা বললাম, ল্যাটারালাইজেশন সাধারণত থাকবে। আর স্ট্রোক মিমিকে ল্যাটারালাইজেশন থাকতে পারে, নাও থাকতে পারে, এর সাথে কনফিউশন, মেমোরি লস এবং আদার ফিচার্স লাইক ব্যালেন্স ডিস্টারবেন্স থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট কথা, লস অফ কনসিয়াসনেস ইউজুয়ালি কিন্তু স্ট্রোকের মেইন ফিচার না। ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজে লস অফ কনসিয়াসনেস হতে পারে, কিন্তু ইসকেমিক স্ট্রোকে লস অফ কনসিয়াসনেস সাধারণত হয় না, খুব বড় ম্যাসিভ ইনফ্যাক্ট না হলে। স্ট্রোক মিমিকে অনেক সময় লস অফ কনসিয়াসনেস থাকতে পারে। তো আমার মনে হয় আজকে পর্যন্ত আমরা এই পর্যন্ত থাকি। পরের নেক্সট ক্লাস কবে হবে আমি জানিয়ে দেবো। ওই দিন আমরা যে টপিকগুলো বাকি রেখেছি আজকে, ইনক্লুডিং ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, ট্রিটমেন্ট, প্রগনোসিস অ্যান্ড আদার্স এবং সাবআরাকনয়েড হেমোরেজ সম্পর্কে কিছু কথা, এটা নেক্সট ক্লাসে আমরা আলাপ করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে. If you have any questions, we will discuss in the next class. So thank you very much.